মন্দিরে ঢুকেই সবার প্রথমে ওপরে একটা খুব সুন্দর কলকা তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু মাধবের সমস্ত রূপ কিন্তু এখানে খোদাই করা রয়েছে। ওং এবং তার নিচে লেখা রয়েছে হারে কা সাহারা খাটু শ্যাম বাবা হামারা। এই হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির, রাম মন্দির কলকাতার মধ্যে রয়েছে। একটা মন্দির পরিসরের মধ্যে অনেক মন্দির রয়েছে। তোমরা কিন্তু এসে এখানে খুব 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 সুন্দর একটা পজিটিভ ভাইবস পাবে। দীঘাতে রোদ খেয়েছি, তার সাথে সাথে ঠান্ডা জল খেয়েছি এবং তার সাথে সাথে মাজাও খেয়েছিলাম আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ছে। তার জন্য একটু হালকা সর্দি সর্দি ভাব, মানে নাক ফ্যাচফ্যাচানি যাকে বলে, সেই জিনিসটা শুরু হয়ে গেছে আমার সাথে। মানে এটা ভীষণ বিরক্তিকর। রাত্রিবেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক খুলছে, এই রকম হচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকের ব্লগটার দুটো পর্যায়ে আছে। প্রথম পর্যায়ে আমি সৌরভের ডিজেআই যে ক্যামেরাটা রয়েছে, ডিজেআই অ্যাকশন 3, সেই ক্যামেরাটা একটুখানি টেস্ট করেছি। মানে আমাকে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে দাদা গোপ্রো নেবো না ডিজেআই অ্যাকশন নেবো। তো আমি গতকালকে জাস্ট একটুখানি অডিওটা শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। উইদাউট এনি এক্সটার্নাল মাইক দিয়ে ডিজেআই অসমো অ্যাকশন 3 এর সাথে আমার গোপ্রোর একটা কম্প্যারিজন হয়ে যাবে ফুটেজ ওয়াইজ। এবং ওখানে প্রচণ্ড সুন্দর লাইটিং কন্ডিশন ছিল এবং হাওয়াও চলছিল। তো উইন্ডে কীরকম শোনাচ্ছে সেটা আমার ফুটেজ, মানে আমার গোপ্রো হিরো 12 এবং ডিজেআই অ্যাকশন 3 এর একটা সুন্দর কম্পিটিশন বলতে যাচ্ছিলাম, কম্প্যারিজন হয়ে যাবে। তো সেই জিনিসটা একটুখানি দেখে নাও, তাহলে তোমাদের অনেকেরই আইডিয়া একটা হয়ে যাবে যে কোন জিনিসটা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ডিজেআই অ্যাকশন 3। ডিজেআই অ্যাকশন 5 এখন বেরিয়ে গেছে। 5-এর ইয়েটা খুব ভালো, তবে আমি এর র অডিও, মানে কি বলে ওটাকে, ইন্টারনাল মাইক দিয়ে, এক্সটার্নাল মাইক নেই কিন্তু, একদম ইন্টারনাল মাইক দিয়ে আমি একটা অডিও শুনলাম, ও রেকর্ড করেছে। কি দারুণ সাউন্ড এসছে, কি দারুণ সাউন্ড এসছে। যার জন্য সৌরভ বোস বলে, মানে আমি যাকে আইডল মানি, সে বলে ডিজেআই নাও। রেকর্ড হচ্ছে, মানে স্ক্রিন, আচ্ছা সেম টু সেম, মানে স্ক্রিনও, এই ফ্রন্ট স্ক্রিনেও দেখা যায়, আবার ব্যাক স্ক্রিন দিয়েও ওটা দিয়েও করা যায়। আচ্ছা, আনলক করতে হবে। আচ্ছা, ও এই তো চলে এসছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অডিওটা দেখার জন্যই আর কি। মানে ডিজেআই অ্যাকশন 3 এর অনেক নাম শুনেছি, অ্যাকশন 3, এখন তো অ্যাকশন 5 বেরিয়ে গেছে, অ্যাকশন 5ও বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, সেটাই অ্যাকশন 3 আমি ইউজ করছি, তবে ওই উইন্ডোজ রিডাকশন যেটা থাকে ওটা অন রাখলে হ্যাঁ ঠিকঠাক থাকে আপাতত। আচ্ছা, বুঝলাম। না, একটা জিনিস আমি বলি, হ্যাঁ, যত বড় ইউটিউবার রয়েছে না এই মুহূর্তে, আমি দেখেছি এই জিনিসটা, নাম নেব না, এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার, মুম্বাইকার নিখিল, লাস্ট তুমি ব্লগগুলো যদি দেখো না, ওদের সবাই ডিজেআইতে সুইচ করে গেছে। ঠিক আছে, মানে আমি গোপ্রোকে খারাপ বলছি না, গোপ্রো ঠিক আছে, কিন্তু ডিজেআইয়ের একটা জিনিস কি আমার ভালো লাগে, ওই ফুটেজ বারবার আমাকে চেক করতে হয় না। দেখে আমি মেরে দেবো, শাটার মেরে দেবো, মানে রেকর্ড করে নিয়েছে। যদি জ্যাক লাগানো থাকে ঠিক ফলস হবে, ও হ্যাং করে না। ঠিক আছে, আমি গোপ্রোর একটু প্রবলেম আছে। আমি এটা এক্সট্রিম কোল্ডেও নিয়ে গেছি, কেদারনাথে গিয়েও ব্লগ করেছি, কোনো রকম কোনো ইস্যু নেই। এবার আমি গোপ্রো করেছি, গোপ্রো আমার বন্ধুর আছে, তারও দেখেছি আমি ভালো, বাট আমি যেহেতু ডিজেআই নিয়েছি, আমার কাছে ডিজেআই ভালো। মানে যে যেটাতে ইউজ টু হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইউজ টু হওয়ার বিষয়। এটা তো গেল প্রথম পর্যায়ে বা প্রথম অধ্যায়, মানে আজকের ব্লগের। সেকেন্ড পর্যায়ে যাওয়ার আগে আমি একটুখানি ভাবলাম যে আজকে হেলমেটটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিই, কারণ একটা প্রবলেম হয়, মানে যখনই তুমি লং রাইডে বেরোবে, লং রাইড থেকে ফিরে এসে যদি হেলমেট ক্লিন না করো, ভেতরে প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়, এই পোর্শনটাতে প্রচণ্ড গন্ধ হয়, আর প্রচণ্ড পরিমাণে পোকামাকড় যেগুলো বাড়ি খেয়ে এখানে মানে মরে যায় আর কি, তো সেগুলো চিপকে থাকে। তো যত লেট করবে ক্লিন করতে, তত ওগুলো না খুব, মানে ওই কী বলবো, মানে একদম শক্ত হয়ে আটকে চিপকে যায়। তো ওটাকে ক্লিন করতে গেলে তখন ভাইজারে এবং হেলমেটে স্ক্র্যাচ পড়ে যায়। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটাকে নরম করে তারপরে তুমি ক্লিন করে নাও। আর আমি ভাইজার ক্লিন করি, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। আমার কাছে থিনার রয়েছে, একদম পাতি থিনার, বা তোমরা বাড়িতে ইউজ হয় না যে নেল পালিশ রিমুভার, তো ওটা দিয়েও খানিকটা তুলোতে বা টিস্যু পেপারে লাগিয়ে তোমরা কিন্তু ভাইজারটাকে ক্লিন করতে পারো, খুব সুন্দর ক্লিন হবে। এবং ওই
যে কোনো একদিক, হয় এদিক থেকে এদিক, নইলে এদিক থেকে এদিক ধরে কাপড়টাকে এরকমভাবে ক্লিন করবে। তাহলে পুরো ধুলো ময়লা যা আছে সব এরকমভাবে ক্লিন করে বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হেলমেট, ধরো এটাতে ভেজানো রয়েছে এই এটা, তো এইরকমভাবে ধরবে, ধরে এই প্রেসারে এইরকমভাবে পুরো ক্লিন করবে। আমরা কি করি, আমরা এরকমভাবে ঘষতে থাকি এটা খুব খারাপ জিনিস। তো মানে ময়লাটাকে পরিষ্কার করছি, আবার ওই ময়লাটা দিয়েই টানছি, তার মানে তো স্ক্র্যাচ তো পড়বেই। তো সুতরাং এইরকমভাবে ধরে যে কোনো একদিক থেকে এই দিক, আর না হলে এইভাবে এরকমভাবে ধরে এদিক থেকে এই দিকে এরকমভাবে ক্লিন করে নেবে, একদম ফুল ক্লিন হয়ে যায় এবং কোনো অসুবিধা হয় না। আউটসাইড ইনসাইড যতটা পারবে এরকমভাবে ক্লিন করে নেবে। এবারে তোমাদেরকে একটা পৌরাণিক গল্প শোনাই। পৌরাণিক গল্পটা হচ্ছে মহাভারত থেকে। মহাভারতে অনেক বীর যোদ্ধা রয়েছে, সেই বীর যোদ্ধাদের মধ্যে এক অন্যতম যোদ্ধা হচ্ছে বারবারিক। বারবারিক কে ছিল? বারবারিক ছিল হচ্ছে ভীমের পৌত্র, মানে ভীমের পুত্র ঘটোৎকচ, তার ছেলে হচ্ছে বারবারিক। বারবারিক মহাদেব এবং 3 দেবীর আশীর্বাদ প্রাপ্ত ছিল, এবং সে এমন যোদ্ধা ছিল যে তার কাছে 3টে এমন বাণ ছিল, সেই বাণ বা তীর নিক্ষেপ করে সে কিন্তু শত্রুদেরকে অনায়াসে পরাস্ত করতে পারতো। মানে একটা বাণ নিক্ষেপ করে সমস্ত শত্রুদেরকে সে পরাস্ত করতে পারবে, এইরকমই তার বরদান ছিল। শ্রীকৃষ্ণ মানে মাধব একদিন বারবারিকের পরীক্ষা নেয়, বারবারিককে বলে যে তুমি সত্যিই কি সেই রকমই মহান যোদ্ধা? এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের যে কটা পাতা রয়েছে সেই সব কটা পাতাকে তোমার বাণ নিক্ষেপ করে একটা বাণ দিয়ে ভেদ করে দেখাও। তারপর মাধব কি করে, তার লীলা দেখিয়ে একটা পাতাকে নিজের পায়ের তলায় আটকে দেয়, মানে পায়ের তলায় চেপে রেখে দেয়। তো বারবারিকের বাণ গাছের সমস্ত পাতাকে ভেদ করার পর শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে স্থির হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে না, এ সেরকমই যোদ্ধা, যে যোদ্ধা বাণ নিক্ষেপ যদি করে একবার, তাহলে সত্যিকারের সে সমস্ত শত্রুকে কিন্তু পরাস্ত করতে পারবে। বারবারিকের ক্ষমতা সম্পর্কে শ্রীকৃষ্ণ ওয়াকিবহাল হয়ে যায়। তারপর বারবারিক একদিন মহাভারতের যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং সে বলে যে আমি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করব। এবার শ্রীকৃষ্ণ তো জানে যে বারবারিক যদি যে পক্ষের হয়ে লড়বে, একটা কৌরব পক্ষ আরেকটা হচ্ছে পাণ্ডব পক্ষ, যে পক্ষের হয়ে বারবারিক লড়বে তার বিপরীত পক্ষের পরাজয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। তো তখন মাধব ব্রাহ্মণ বেশে বারবারিকের কাছে গিয়ে বলে যে আমার দান চাই, আর দানে মাধব তার শীষ মানে মাথা চায়। তখন বারবারিক নিজের শীষ কেটে দিয়ে দেয়। এবারে বারবারিকের এই দানের জন্য শ্রীকৃষ্ণ প্রচণ্ড পরিমাণে আপ্লুত হয় এবং বলে যে কলিযুগে শ্রীকৃষ্ণের নামে, মানে শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে শ্যাম, তো শ্যাম নামে কিন্তু বারবারিক পরিচিত হবে এবং মহাভারতের সমস্ত মহাভারত কিন্তু বারবারিক দেখতে পারবে। গোটা মহাভারতের যুদ্ধ কিন্তু মাত্র 3 জন দেখতে পেরেছিল, 1 হচ্ছে শ্রীকৃষ্ণ, 2 হচ্ছে সঞ্জয়, আর 3 হচ্ছে এই বারবারিক। বারবারিককে একটা উঁচু স্থানে, পাহাড়ের একটা উঁচু স্থানে বারবারিকের শীষটা মাধব রেখে দেয় এবং সেখান থেকে বারবারিক কিন্তু গোটা মহাভারতের যুদ্ধ কিন্তু দেখেছিল। আর তার সাথে সাথে শ্রীকৃষ্ণ আরও একটা বরদান দিয়েছিল যে কখনো যদি কেউ বারবারিকের কাছে, মানে এই শ্যামের কাছে যদি এসে তার সমস্ত ব্যথা বেদনা ব্যক্ত করে, তাহলে শ্রীকৃষ্ণ যার ভাগ্যে যা লিখে দিয়েছে সেই ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হিন্দিতে একটা উপমা আছে, হারে কা সাহারা খাটু শ্যাম হাওয়ারা। তো এই গল্পটা বলার একমাত্র কারণ হচ্ছে এখানে একটা মন্দির হয়েছে, এই ভেরি রিসেন্ট, মানে গত বছর নভেম্বর মাসে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। সেটা হচ্ছে খাটু শ্যামের মন্দির, যেটা রাজস্থানের যে খাটু শ্যাম মন্দির রয়েছে সেই রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে। তো আমি এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি, সেই মন্দিরের দিকেই যাচ্ছি। আর খাটু শ্যাম বাবার যে মন্দিরটা রয়েছে সেটা যাওয়ার জন্য তোমরা চিনার পার্ক হয়ে সোজা CC2 ক্রস করে প্রথম যে সিগন্যালটা পড়ে, প্রথম যে ক্রসিংটা পড়ে, সেখান থেকে তোমাদেরকে নিতে হবে হচ্ছে ডান দিক, মানে ইকো পার্কের দিকে। আর যদি তোমরা বিশ্ববাংলা সরণি হয়ে যদি আসো, তাহলে ইকো পার্কের যে ফার্স্ট গেট পড়বে সেই
ফার্স্ট গেটের থেকে ঢুকতে হবে, ঢুকে যেই জায়গায় ইন্টারসেক্ট হচ্ছে, মানে এদিক দিয়েও একটা রাস্তা রয়েছে, ওদিক দিয়েও একটা রাস্তা রয়েছে, যেই জায়গায় ইন্টারসেক্ট হচ্ছে ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে এই মন্দিরটা। সিটি সেন্টার ক্রস করার পর এই হচ্ছে প্রথম সিগন্যাল, আর এখান থেকে নিয়ে নিতে হবে হচ্ছে ডান দিক। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ইকো পার্কের দিকে। এই হচ্ছে সেই পয়েন্টটা, এখান থেকে বাদিক চলে গেলে সোজা হচ্ছে পড়বে ইকো পার্ক। মানে বিশ্ব বাংলা সরণি হয়ে যদি কেউ আসে তাহলে ইকো পার্কের গেট নাম্বার 1 থেকে সোজা ঢুকে যেতে হবে এই দিকে, আর এখান থেকে সোজা যেতে হবে এই রাস্তাটা ধরে। আই থিঙ্ক এই রাস্তাটা। চলো, এইখানে একটা বিশাল বড় হনুমানজির একটা মূর্তি রয়েছে এখানে, বিশাল বড়। এখানে লেখাই রয়েছে রাম রাম রাম। আরে বাহ, চলো ভেতরে যাই এবার। এইখানে হচ্ছে হনুমানজির মূর্তি, আর ঠিক এইখানে হচ্ছে রাম মন্দির। মানে কলকাতায়ও কিন্তু রাম মন্দির রয়েছে। আর মন্দিরের ঢোকার মানে মন্দির খোলা যে টাইমিং রয়েছে সেটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আর 3টে থেকে খুলে যায় রাত 9টা পর্যন্ত। তো তোমরা যদি আসতে চাও এই টাইমিংয়ের মধ্যেই কিন্তু এসো। আর এখন এই মুহূর্তে ঢুকে গেলাম হচ্ছে মন্দিরে। আচ্ছা, এইখানে বিশাল বড় মূর্তি রয়েছে হনুমানজির, বিশাল বড় মূর্তি রয়েছে। আচ্ছা, ওইদিকে মহাদেবেরও মূর্তি রয়েছে সামনে, আমি দেখতে পাচ্ছি। এইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই হচ্ছে বিশাল মহাদেবের মূর্তি ধ্যানমগ্ন অবস্থায়, আর এখানে হচ্ছে হনুমানজি সমাধিতে রয়েছে মহাদেব। মন্দিরের গেট দিয়ে এখান দিয়ে সোজা ঢুকে এসে এইখানে হচ্ছে একটা গেট দেখতে পাওয়া যাবে, আর এই গেট দিয়ে ঢুকে গেলেই পড়বে হচ্ছে খাটু শ্যামের মন্দির। গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে হচ্ছে একটা মন্দির, আর বাঁ দিকে এই শ্বেত পাথরের এই যে মন্দিরের গেট, এইখান দিয়ে ঢুকে যেতে হবে খাটু শ্যাম বাবার দর্শন করার জন্য। আর এইখানে হচ্ছে শ্রী মাতা মন্দির। চলো তোমাদেরকে আগে খাটু শ্যাম বাবার দর্শন করাই। মন্দিরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আগে কাজগুলোকে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে মন্দিরের কাজ, পুরোপুরি শ্বেত পাথরের কিন্তু কাজ করা রয়েছে এখানে। এটা পাথর কেটে ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিন্তু বানানো হয়েছে, এখানকার সমস্ত কাজ করা হয়েছে। আর খানিকটা দেখতে কিন্তু এই রকম, মন্দিরের বাইরেটা এই রকম দেখতে খুব সুন্দর। এই হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। মন্দিরে ঢুকেই সবার প্রথমে ওপরে একটা খুব সুন্দর কলকা তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু মাধবের সমস্ত রূপ কিন্তু এখানে খোদাই করা রয়েছে, মানে গল্প লেখা রয়েছে এখানে কিন্তু সমস্ত রকম। এখানে বরাহ, এখানে শ্রীকৃষ্ণ, এখানে পার্থসারথী, ওখানে মৎস্য অবতার, ওখানে কুর্ম অবতার, সমস্ত রকম শ্রীকৃষ্ণের যে কটা রূপ রয়েছে সব কটা রূপ, মানে শ্রী বিষ্ণুর সমস্ত রূপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর সোজা চলে গেলে এখানে পড়বে হচ্ছে খাটু শ্যাম বাবা। তোমরা যদি খুব ভালো মতো করে নোটিস করো তাহলে ওপরে দেখো লেখা রয়েছে ওং, এবং তার নিচে লেখা রয়েছে হারে কা সাহারা খাটু শ্যাম বাবা হামারা। আর খাটু শ্যাম বাবার ঠিক পাশেই রয়েছে হচ্ছে বজরংবলী। আর যদি আমি এই পাশে দেখাই তোমাদেরকে, এখানে রয়েছে হচ্ছে রাধা এবং কৃষ্ণ। গোটা মন্দির কিন্তু প্রদক্ষিণ করা যায় এবং সেটার জন্য পুরো ব্যবস্থা করা রয়েছে। এদিক থেকে পুরো মন্দিরটাকে কিন্তু প্রদক্ষিণ করা যায়। বিশাল বড় মন্দির। আর এখানে কাজগুলো দেখো কত সুন্দর কাজ করে রেখেছে এখানে। পুরো এটা কিন্তু পুরোপুরি শ্বেত পাথরের কাজ। এখানে শ্রীরাম, জয় শ্রীরাম লেখা, দারুণ দারুণ। ঝাড়টাও বেশ সুন্দর। খাটু শ্যাম বাবার যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন ভোগ হয়। সেটা হচ্ছে বেলা 12টার সময় একবার হয়, আর আরেকবার হয় রাত্রিবেলা 8টা আইদার 9টা। তো তোমরা যদি আসো তাহলে এই টাইমিংয়ে এসো, তাহলে কিন্তু তোমরা এখানে ভোগও পেয়ে যাবে। আর খাটু শ্যাম বাবার মন্দির, এই যে মন্দিরটা, এটা কিন্তু 2 স্টোরেড বিল্ডিং। আর উল্টো দিকে হচ্ছে শ্রী জৈন মাতা টেম্পল। এখন এই মুহূর্তে ভেতরে ঢোকা যাবে না কারণ এখানে কাজ হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জৈন মাতার মন্দির এবং এই হচ্ছে মাতাজি। আর তার ঠিক পাশেই এখানে রয়েছে হচ্ছে বালাজি বাবেসা মন্দির। এই হচ্ছে বালাজি বাবেসা মন্দির। চলো, এই মন্দিরের ভেতরে কিন্তু ঢোকা যেতে পারে। कोशिश करेंगे शिवरात्रि में आने के लिए, अगर नहीं हो पाए तो ठीक है। बाबा तो हर जगह है ना। हाँ, बाबा तो हर जगह है। এখানে এখানে পরিষ্কার হচ্ছে শিবলিঙ্গ। শিবরাত্রির দিনও কিন্তু এখানে আসা যেতে পারে, তোমরা যদি চাও তো এখানে আসতে পারো। এই
হচ্ছে বালাজি বাবেসা মন্দির, বাবেসা হাতে গদা। এবারে বালাজি বাবেসায় এইটা কার মানে এই মন্দির সম্বন্ধে, এই ঠাকুরটার সম্বন্ধে বা এই দেবতার সম্বন্ধে কিন্তু আমার কোনো রকম আইডিয়া নেই। তো তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমাকে, তাহলে আমার মানে আমি জানতে পারবো মানে বালাজি বাবেসা কার স্বরূপ বা কার রূপ, এটা হনুমানজির রূপ না রামের রূপ না কার রূপে, এটা আমার সত্যিই জানা নেই, সত্যি জানা নেই। তো এই হচ্ছে খাটুশ্যাম বাবার মন্দির, রাম মন্দির কলকাতার মধ্যে রয়েছে। একটা মন্দির পরিসরের মধ্যে অনেক মন্দির রয়েছে, তোমরা কিন্তু এসে এখানে খুব 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 সুন্দর একটা পজিটিভ ভাইবস পাবে। তো আমি বলবো এসো, খাটুশ্যাম বাবার দেখা হয়ে যাবে, তার সাথে সাথে এই মন্দিরগুলোও কিন্তু ভিজিট করা তোমাদের হয়ে যাবে। খাটুশ্যাম বাবার মন্দিরের উল্টে দিকে হচ্ছে রাম মন্দিরটা, আর রাম মন্দিরে ঢুকেই সবার প্রথমে দেখা যাবে হচ্ছে খাটুশ্যাম বাবাকে। তারপরে সোজা চলে গেলে পড়বে হচ্ছে রাম এবং সীতা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক তার এক পাশে রয়েছে হচ্ছে রাধা এবং কৃষ্ণ, এবং অপর পাশে রয়েছে হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ। আর গোটা মন্দিরটা খানিকটা দেখতে এই রকম, আশা করি দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত রকম দেবী দেবতাদের মূর্তি রয়েছে এবং এখানে পুজো করা হয়, জগন্নাথ দেবেরও পুজো করা হয়, এবং তার সাথে সাথে এখানে আয়নার মধ্যে শ্রীরাম শ্রীহরি সমস্ত নাম সংকীর্তন কিন্তু লেখা রয়েছে। মন্দিরে যখন আমি সবার প্রথম ঢুকেছিলাম, মানে তোমাদেরকে দেখানোর পরে তোমরা হয়তো নোটিস করেছো আমার কপালে একটা তিলক ছিল, মানে যখন থেকে আমি তোমাদেরকে মন্দির দেখাচ্ছি। তো আমি আগে গিয়ে মন্দিরে ঢুকে আগে যা করার করে নিয়েছি, তারপরে ঢুকে আমি প্রণাম টনাম করার পর ওখানে যে পণ্ডিতজি বসেছিলেন সেই পণ্ডিতজি আমাকে ডেকে প্রসাদ দিলেন। হ্যাঁ, আমি তো ভাবিইনি, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। খাটুশ্যাম বাবার প্রসাদ দিলেন, তো ওটা প্রসাদ নিলাম, চরণামৃত খেলাম, প্রসাদ পেলাম, লাড্ডু ছিল প্রসাদে। হ্যাঁ, এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মানে দারুণ দারুণ লাগলো। তো তোমরা যদি আসো অবশ্যই এখানে এসে কিন্তু খানিকটা সময় কাটিও। আমি মোটামুটি হাফ অ্যান আওয়ারের ওপরে এখানে ছিলাম, ভীষণ ভালো লাগলো। যদি তোমাদের হাতে আরও বেশি সময় থাকে তো সন্ধেবেলা সন্ধে আরতিও হয়, তো সন্ধে আরতিও তোমরা দেখে নিতে পারো। আর ঢোকার মুখে এখানে এই গাছটা আমি ঢোকার সময় নোটিস করিনি, বাট এই গাছটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আজকে একটু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, এখানে পাখিও রয়েছে। আরে বাহ, দারুণ দারুণ ছোটো ছোটো পাখি। আরেকবার দেখে নাও, গেটের সামনেটা খানিকটা দেখতে এইরকম। রাম মন্দির সমস্ত কিছু তোমরা এখানে এসে পেয়ে যাবে কিন্তু। আর এইদিকে হচ্ছে হনুমানজি। একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, একটা গল্প, ছোট্ট গল্প, তো সেই গল্পটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু মাধব তার ডান পা দিয়ে একটা পাতাকে চেপে রেখে দিয়েছিল, তার জন্য যে 3 দেবী ছিল যার বরদান ছিল বারবারিকের ওপরে, তার মধ্যে থেকে এক দেবী প্রকট হয়ে মাধবকে বলে যে মাধব আপনি এটা কি করলেন, আপনি পা দিয়ে চেপে রেখে দিলেন, এটা মানে আমার বরদান যেটা রয়েছে যে তীরটা ভেদ করবে সেই ভেদ করতে পারছে না। তো তার জন্য মাধব বলে যে আপনার বরদান অক্ষুণ্ণ থাকবে, এবং তার সাথে সাথে যেহেতু আমি আমার ডান পা দিয়ে এই পাতাটাকে চেপে রেখেছিলাম, আমার শরীরের সবথেকে দুর্বল অংশ হবে এই ডান পা, এবং এই ডান পায়ে যদি কোনো রকম তীর এসে ভেদ করে তাহলেই সেটা আমার এই শরীর, আমার এই দেহটাকে ত্যাগ করার একটা মাধ্যম হবে। আর আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মৃত্যু কিন্তু হয়েছিল ডান পায়ে বুড়ো আঙুলে তীরবিদ্ধ হয়ে। এটা হচ্ছে একটা অনেক বড় উপমা, একটা অনেক বড় কথা, সব কিছুই কিন্তু ইন্টার রিলেটেড, কো রিলেটেড। তো আমার মনে হলো এই কথাটা তোমাদেরকে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। আর তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই মন্দিরের লোকেশনটা দিয়ে দিয়েছি, যাতে করে ওই লোকেশন মানে গুগল ম্যাপের লোকেশনটা দেখে তোমরা এই মন্দিরে ভিজিট করতে পারো। মন্দিরের খোলার টাইমিংও আমি তোমাদেরকে বলে দিয়েছি, ভোগ কখন হয় সেই টাইমিংও আমি বলে দিয়েছি। আর এই বারবারিকের গল্পটা কারা কারা জানতে সেটা কমেন্ট বক্সে জানিও। যদি না জেনে থাকো তাহলে তোমাদের কাছে এই তথ্যটা চলে গেল। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।